আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান সৃষ্টিকর্তার জন্য, মহান রাব্বুল আলামিনের জন্য। আমি লাইভের শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ তিনি আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সেই জন্য। আমি আবারও লাইভের শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। সেই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই সৃষ্টি করেননি, তিনি আমাকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাকে মেয়াদা দিয়েছেন, আমাকে মনুষ্যত্ব দিয়েছেন, আমাকে মানুষ রূপে সৃষ্টি করে আল্লাহর প্রিয় ব্যক্তি, আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহর প্রিয় দোস্ত, যার জন্য এই সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন, সেই প্রিয় নবী রাসূল, সকল নবীদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন উম্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য আবারও শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যারা যে ধর্মেরই আছেন, প্রত্যেকেই তার নিজ নিজ ধর্ম মোতাবেক, তার ধর্মের নির্দেশনা মোতাবেক আপনারা স্মরণ করবেন। আমি আমার লাইভের শুরুতেই আমার ফেসবুকে থাকা 24,000 ফ্যান ফলোয়ার, সেই সাথে আমার প্রাণপ্রিয় গ্রামপুলিশ ভাই ও বোনেরা, দেশ বিদেশ থেকে থাকা আমার ফ্যান ফলোয়ার যারা আছেন, যারা মুসলমান আছেন, আমি তাদেরকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং যারা অন্যান্য ধর্মাবলী ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণডালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। যে যখন যেখান থেকে আমার লাইভটি দেখবেন বা এই মুহূর্তে আমার লাইভে আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার মতো ক্ষুদ্র একজন ব্যক্তির লাইভে আপনি অংশগ্রহণ করেছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। যারা আমার কথাগুলো শুনেন, আমাকে বিশ্বাস করেন এবং আমার উপর আস্থা রেখে আমার দিকে তাকিয়ে আছেন, আমাকে সহযোগিতা করেন, প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণা আমাকে বেঁচে থাকার জন্য সাহসী ভূমিকা রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করে। আপনাদের ভালোবাসার কারণেই আমি, আপনাদের দোয়ার কারণেই আমি, আমার যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যে যখন যেখান থেকে লাইভটি দেখবেন, লাইভটি শেয়ার দেবেন। আজকের লাইভটি 45,810 জন গ্রাম পুলিশের জন্য তাদের জাতীয় বেতন স্কেল 19 এবং 20তম গ্রেড, সেইটা নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আজকে পর্যন্ত যে সকল কাজ হয়েছে বা সামনে কি হতে যাচ্ছে, সার্বিক বিষয়ে আলোচনা করা হবে।
একটু সময় আজকের লাইভে লাগবে। অবশ্যই আপনারা ধৈর্য ধরে থাকবেন, শুনবেন আপনাদের মূল্যবান মতামত, কারণ প্রত্যেককেই আল্লাহ যেহেতু মানুষ যারা তাদের কিন্তু আল্লাহ মিনিমাম জ্ঞান দিয়েছে। আপনাদের জ্ঞান থেকে আপনারা বিশ্লেষণ করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমি আপনাদের কমেন্ট দেখব, আপনাদের মূল্যবান মতামতের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ সেটা আমি নিতে যাচ্ছি। তো আপনারা ধৈর্য নিয়ে অবশ্যই লাইভে থাকবেন। আমি আবারও বলছি, যারাই লাইভে যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, দয়া করে লাইভটি শেয়ার দিবেন, কারণ একজন ফেসবুক ফ্রেন্ডের কাছে এটাই আমরা আশা করতে পারি। তো যাই হোক, আমি লাইভের শুরুতেই অনেকেই কমেন্ট করেছেন, সবার জন্য দোয়া শুভকামনা রইল, ধন্যবাদ ভাই। করম আলী ভাই লিখেছেন, লাল ভাই আপনার জন্য সুস্থ দোয়া করি, আল্লাহর রহমতে ভালো থাকেন। ধন্যবাদ করম আলী ভাই। আমার আরেকটি ভাই দিয়েছেন থ্যাংক ইউ। মোহাম্মদ আলী গ্রাম পুলিশ জানিয়েছেন থ্যাংক ইউ। অনেকে এই মুহূর্তে 50 জন লাইভে 52 জন লাইভে যুক্ত হয়ে গেছেন অলরেডি। তো যাই হোক, লাইভে একটু আজকে লোক আমি বেশি কামনা করতেছি, যে কারণে কিন্তু আমি লাইভে বারবার আজকের লাইভটিতে বলেছি যে লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আপনারা অবশ্যই লাইভে যুক্ত হবেন। তো আপনাদের লাইভে যুক্ত না হলে আসলে আমার দ্বারা একক দ্বারা কোনো কিছুই সম্ভব না। দরকার আপনারা যদি আমার কথাগুলো না শুনেন, না জানেন, তাহলে কিন্তু আমি এগোতে পারবো না। আর আপনারা জানেন যে আমি 45,810 জন গ্রাম পুলিশের জন্য আমি সবকিছুই করতে পারি, যে কোনো পদক্ষেপ নিতে পারি। সেই পদক্ষেপে যদি আমার সমস্যা হয়, মৃত্যু হয়, তাও আমি বরণ করে নিতে রাজি আছি। আমার মৃত্যুর মাধ্যমে যদি 45,870 জন গ্রাম পুলিশের এই 230 বছরের দাসত্ব থেকে তারা মুক্তি পায়, তাদের জাতীয় বেতন স্কেল হয়, তারা মানসম্মত একটা বেতন পায়, তারা যদি তাদের পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারে, তাহলে আমি আমার মৃত্যুটাকে হাসিয়ে মুখে বরণ করে নেব ভাই। আর এইটা এই বলা সহজ, করা কঠিন, একটা কথাই আছে, কিন্তু আমি আমার বুকে হাত দিয়ে বলতেছি, আমার আল্লাহ, আমার রাসূল, তাদেরকে হাজির নাজির করে বলতেছি, আমার মা বাবাকে আমি স্মরণ করে বলতেছি, আমি মিথ্যা কথা বলতেছি না, যে যদি 45,870 জন 10 জন গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেল সেটা একটা ব্যক্তির ফাঁসি দিলে বাকিদের এই জাতীয় বেতন স্কেল দেবে, এমন কোনো ঘোষণা আসে, তাহলে সেটা আমি রাজি আছি। আমি আমার মা বাবার নাম স্মরণ করে বলতেছি, আল্লাহ রাসূলের নাম স্মরণ করে বলতেছি, এর উপর আর কিছু থাকে না, আমি রাজি আছি। এটা তাদের নাম স্মরণ করে আমি বলতেছি। তো অতএব আমার কার্যক্রম আপনাদের সমস্তটাই আপনাদের জন্য। সে আপনারা যদি সাথে না থাকেন, পাশে না থাকেন, অধৈর্য হন, লাইভে ঢুকছেন, বেরিয়ে গেলেন, শুনলেন না, আমি কাদেরকে দিয়ে আগাবো? আমি আপনাদেরকে দিয়ে আগাবো। যদি আপনারা না শুনেন, কথাগুলো না বুঝেন, তাহলে আদৌ আমার দ্বারা সম্ভব না। 100 লাঠি একজন ব্যক্তির দ্বারা সেটা বোঝাবাই দিয়ে নেওয়া সম্ভব না, কিন্তু 100 জন ব্যক্তি যদি সেটা নেন, একটা করে লাঠি হাতে করে নিয়ে যাবেন অনায়াসে। কিন্তু একজন ব্যক্তিকে সেই লাঠিগুলো দিলে একটা বোঝা হয়ে যাবে, সেটা সে নিতে পারবে না, সম্ভব হবে না। আপনারা 45,000 পরিবার, 45,000 মানুষের জন্য জাতীয় বেতন স্কেল, এটা আমি একলা চেষ্টা করলেই হয়ে যাবে না। যে চেষ্টাগুলো করার একা করা যায়, সেগুলো আমি করেছি, সেগুলো কিন্তু আমি করেছি। তো যাই হোক, লাইভটিতে যারাই যুক্ত হন, 500 হবে সেটা আমি আশা করি না, 50 জন হবেন সেটা আমি আশা করি, 100 জন হবেন আশা করি। যারা যুক্ত হবেন তারা একটু ধৈর্য নিয়ে থাকবেন, কারণ আপনাদের দিয়েই আমি সামনের কাজগুলো করব। যদি আপনারা না শুনেন, আপনারা না আসেন, আপনারা না চান, তাহলে সম্ভব হবে না। তাহলে অতএব আপনাদেরকে, হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভাই, আন্দোলনের ডাক দেন। হ্যাঁ ভাই, আপনাদের সাথে পরামর্শই আজকের লাইভটাই কিন্তু এই জন্য, আন্দোলনের বিষয়েই আজকের লাইভ। সরকারি চাকরিজীবীরা নির্বাচনের ডিউটি করবে না, আর ডিউটি করছি। হ্যাঁ ভাই, একটু ধৈর্য নেবেন। আমি সার্বিক বিষয়েই কিন্তু আজকে কথাগুলো বলবো, সার্বিক বিষয়ে আজকে কথাগুলো বলবো, আপনারা একটু ধৈর্য নিয়ে থাকবেন লাইভে। আপনারা ইতিমধ্যেই জানেন যে আসলে আমার যা করণীয়, অফিসিয়াল ভাবে যা নিয়ম, একটা সংগঠনের প্রধান, তার কাজ হলো সেই সংগঠনের যে সাংগঠনিক কাজগুলো আছে অফিসিয়াল নিয়মে, সেগুলো সরকারের সাথে বসা, দৌড়ঝাঁপ করা, সেটা আবেদন করা, সাংগঠনিকভাবে চেষ্টা করা, আবেদনের মাধ্যম দিয়ে, আলোচনার মাধ্যম দিয়ে চেষ্টা করা।
এখন সেগুলো আমি করেছি, আপনারা কিন্তু সেগুলো দেখেছেন। আমি আপনাদেরকে একটা একটা করে বোঝাবো। আপনারা দেখেছেন যে কমান্ডার মুজিবুর রহমান, যদিও তাকে আমরা কবি বলি, কবি মুজিবুর রহমান, আসলে তিনি মাঝে মধ্যে কথা কিন্তু একবার খারাপ বলে না, কথা রাইট বলে। তিনি আমার ভিডিও, আমার লাইভ এগুলো কপিরাইট করেন, তিনি কপিরাইট করে কিন্তু তিনি তার আইডি থেকে ছাড়েন। আমার কিন্তু তাতে কোনো দুঃখ, আফসোস, অভিযোগ তার প্রতি নেই। কারণ আমরা যারা বৃহত্তর রাজনীতি করি, এই ৪৫,০০০ গ্রাম পুলিশ সদস্য, এটা একটা বৃহত্তর বিষয়, এই নিয়ে কথা বলি, তখন আমার কথাগুলো ছড়িয়ে দেয়াই হচ্ছে আপনাদের কাজ। তো আমি মনে করি মুজিবুর ভাই সেটা ভালো কাজ করে, যে আমার এটা ভিডিওটা তিনি আবার তার আইডি থেকে ছাড়ে, এটা ভালো করে। এটা আমি বলি না যা খারাপ করে, অন্যরা হয়তো বা বলে। যেমন এই বিল্লাল সাহেবের ভিডিও ডাউনলোড দেওয়ার নামিয়ে যদি কেউ ছাড়ে, আমি ছাড়ি, তখন তাদের সেটা গায়ে লাগে যে এটা নাকি এই তার খারাপের জন্য করা হয়। তো এটা তো তার আইডির ভালোর জন্য, যে তারটা আমি আর তার টপ বানাই, পপুলার বানাই, যে আমি তার আইডিটা নিয়ে আমি ছাড়ি। আসলে এগুলো বোঝার বিষয়, এগুলো শিক্ষার বিষয়, জ্ঞানের বিষয়। তো আমারটা যত মানুষ বেশি সারবেন তত আমার জন্য ভালো। ছাড়েন না, আমি একটা কথা খারাপ বলছি সেইটাই ছাড়েন, সমালোচনা হোক না। যে কাজ করে তাকে নিয়েই মানুষ সমালোচনা করে, যে কাজ করে না, ঘরে বসে থাকে, তাকে নিয়ে কিন্তু মানুষ সমালোচনা করে না। তো যাই হোক, আমি কথাতে যাই। আপনারা এই পর্যন্ত অফিসিয়াল যে নিয়মগুলো আছে আমি আপনাদের কাছে বোঝাবো, যে সেগুলো আমি করেছি। আপনারা দেখেছেন যে আপনাদের জাতীয় বেতন স্কেলের জন্য আমি গ্রেপ্তার হয়েছিলাম, 5 মাস জেল খেটেছিলাম। 5 মাস জেল খেটে জামিন নিয়ে বের হয়ে আসি। বের হয়ে আসার পরে আপনারা কিন্তু কেউ আমাকে 10 টাকা দিয়ে সহযোগিতা করেন নাই, যে লাল ভাই আমাদের কাজের জন্য গ্রেপ্তার হয়েছে, জেলে আছে, 5-5টা-6টা মামলা হয়েছে, তাকে জামিন করাতে গেলে আমাদের সহযোগিতা করা দরকার, আপনারা কেউ করেননি। তার জন্য দুঃখ নাই। হয়তো বা আপনারা কার মাধ্যমে যোগাযোগ করবেন, বা ভয় পেয়েছেন, বা কার মাধ্যমে যোগাযোগ করবেন, কাকে সহযোগিতা করবেন, কার কাছে সহযোগিতা করলে লাল মিয়া ভাইয়ের পরিবার পাবে, এমন আপনারা রাস্তা হয়তো পাননি, যেই কারণে আপনারা সহযোগিতা করতে পারেননি। তাতে আমার কোনো দুঃখ নাই। আমি বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে কিন্তু একটা দিনও আমি ঘরে বসে রইনি। আমি আবারও চেষ্টা করে যাচ্ছি যে ৪৫,৮১০ জন গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেল ১৯ এবং ২০তম গ্রেড ২০১১ সালের গ্যাজেট মোতাবেক তাদেরকে দেয়া হোক, তারা সেটার প্রাপ্য, সেটা জন্য আমি আবারও চেষ্টা করে যাচ্ছি। আপনারা কথাগুলো ধৈর্য নিয়ে শুনবেন, বের হয়ে যাবেন না। তো সেক্ষেত্রে আমি যখন বের হয়ে আসলাম, আসার পরে দেখলাম যে পে কমিশন গঠন করছে। আমি জেলে থাকা অবস্থায় পে কমিশন গঠন করা হয়েছে। পে কমিশনের রিপোর্টও পূর্ণাঙ্গ হয়ে গেছে, সেটা জমাও দিয়ে দিছে। পে কমিশনের রিপোর্ট অলরেডি জমা হয়ে গেছে। আমি যখন আসলাম, যখন জানলাম, অনেকেই আমাকে ফোন দিয়ে আপনারা অবগত করলেন যারা গ্রাম পুলিশ আছেন, যে লাল মিয়া ভাই এই সংস্কার কমিশন গঠন করা হয়েছে স্থানীয় সরকারে, তো এইখানে ভাই একটু যোগাযোগ করেন, দেখেন এইখান থেকে আমাদের কোনো কিছু করতে পারেন কিনা, স্যার আমাদের নিয়ে একটু কথা বলেওছে। আমি আপনাদের কথার উপরে ভিত্তি করে পে কমিশনের সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করলাম। তো সেইখানে এক পর্যায়ে যোগাযোগ করতে সক্ষম হলাম। 11 দিনের মাথায় আমি বাড়ি আসার আপনি ছাড়া কোনো খানকিরপোলা গ্রাম পুলিশের উন্নয়ন করতে পারবে না, সব শালাই দেখা শেষ, লাল মিয়ার বাংলাদেশ। আমার ধন্যবাদ আমার প্রিয় একটি ভাই, আমার প্রতি আস্থা থাকার জন্য। আর আমিও চেষ্টা করব যে আমার জীবনের বিনিময়ে, আমার জীবনের সবটুকু দিয়েও যদি ৪৫,০০০ গ্রাম পুলিশ সদস্য মুক্তি পায়, সেটা ভাই আমি মন থেকে বলি, আমি চেষ্টা করব। আমি অন্যদের মতো না। অন্যরা তাদের পরিবারের চেষ্টা করে, তাদের পরিবারের চিন্তা করে, নিজের চিন্তা করে, যে আমি আন্দোলনের ডাক দিব, ডাক দিলে এই আমার নামে মামলা হইতে পারে, জেল হইতে পারে, আমার চাকরি চলে যেতে পারে, চাকরি যদি না থাকে তাহলে কিসের কার উপকার করতে যাব, এইটা তারা ভাবে, অন্য কমিটির লোকেরা ভাবে। কিন্তু আমি সেটা ভাবি না। সেটা আপনারা আজকে পর্যন্ত যারা আমার সাথে আছেন তারা হয়তো বা বুঝতেছেন, দেখতেছেন। আর যার জ্ঞান আছে, আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তাকে আর বলতে হবে না, সে জানেন। আর যে বিরোধী, যে ওই পক্ষে, তারা আমাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করবেই, এটার কোনো বলার কোনো কিছু নাই। তো সেক্ষেত্রে আমি পে কমিশনের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করে পে কমিশনের রিপোর্ট দাখিল হয়ে গিয়েছিল। সেই রিপোর্ট আমি সেখান থেকে স্যারের হাতে পায়ে ধরে, স্যারকে বুঝিয়ে, ২০১১ সালের কাগজ দিয়ে, ২০০৮ সালের প্রজ্ঞাপন দিয়ে, ৯ সালের প্রজ্ঞাপন দিয়ে, ১০ সালের প্রজ্ঞাপন দিয়ে, ১১ সালের গ্যাজেট স্যারকে দিয়ে, স্যারকে সেগুলো বুঝাইতে আমি সক্ষম হই যে স্যার আমরা তো প্রাপ্য জাতীয় বেতন স্কেল, হাইকোর্টের রায় আছে স্যার ১৯ আর ২০তম গ্রেড,
আর 11 সালের গ্যাজেট মোতাবেকও স্যার আমি 4র্থ শ্রেণীর কর্মচারী, বর্তমানে সেটা 19 এবং 20তম গ্রেডে পড়ে। তাহলে স্যার আমার তো প্রাপ্য 19 এবং 20তম গ্রেড স্যার। আমার আপনি সংস্কার চেয়েছেন, কিছু বেতন বাড়তি চেয়েছেন, সময় উপযোগী বেতনের কথা বলেছেন, কিন্তু স্যার আমি তো প্রাপ্য জাতীয় বেতন স্কেলের। স্যারকে আমি বোঝাতে সক্ষম হওয়ার পরে স্যার সেইটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে চলে গিয়েছিল। সেইটা স্যার সেইখান থেকে ফেরত আনে। স্যার মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে সেই জবাবটাকে আবার ফেরত আনে সেটাকে আবার নতুন করে স্যার সেটা এই আমাদের জাতীয় বেতন স্কেল 2011 সালের গেজেট মোতাবেক, হাইকোর্টের রায় মোতাবেক 19তম এবং 20তম গ্রেড অনুযায়ী কিন্তু আমাদের সেই স্যার আজকে নেই। জনাব তুফাইল আহমেদ স্যার ছিলেন, তিনি মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমি মহান আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি যে আল্লাহ সেই ব্যক্তিটাকে, তিনি খুব ভালো মনের মানুষ ছিল, খুব ভালো, বলার বাহিরে। তিনি আমাকে 45,817 জন গ্রাম পুলিশ সদস্যের জন্য অনেক উপকার করেছে, আমার জন্য অনেক করেছেন তিনি। আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করেন। আল্লাহ তুমি তার বেহেশতের সর্বোচ্চ স্থানটা তাকে আল্লাহ তুমি দান করো, আমিন। আপনারাও স্যারের জন্য দোয়া করবেন। স্যার এই রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে ওখানে ফেরত এনে আবার নতুন করে সেই রিপোর্ট করে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সর্বোচ্চ দাবি দেওয়া স্যার সাবমিট করেছেন। স্যার থাকলে হয়তোবা আরো স্যারের কাছ থেকে অনেক সহযোগিতা পেতাম, কিন্তু স্যার আমাকে অনেকগুলো রাস্তাও করে দিয়ে গিয়েছিল, যেই কারণে এই পে কমিশনের পরবর্তীতে আপনারা জানেন গঠন করা হইল, পে কমিশন, সংস্কার কমিশনের পরে গঠন করা হইল পে কমিশন। যখন পে কমিশন গঠন করা হইল তখন আবারও আমি দৌড়ঝাঁপ শুরু করলাম এই পে কমিশনের কাছে। পে কমিশনটা মূলত হলো সরকারি চাকরিজীবীদের জন্য, এটা মূলত গ্রাম পুলিশের জন্য নয়। যখন আমি একটা থিম নিয়ে এগুলাম যে আমিও তো সরকারি কর্মচারী, হয়তোবা বেতন আমাকে দেওয়া হচ্ছে না, এটা ঠকানো হচ্ছে আমাকে, কিন্তু আমি তো সরকারি কর্মচারী। পে কমিশন সরকারি কর্মচারীদের জন্য গঠন করা হয়েছে, আমিও তো সরকারি কর্মচারী, সরকারি পোশাক গায়ে দিয়ে 24 ঘন্টা দায়িত্ব পালন করি। 2011 সালের গেজেট মোতাবেক আমি সরকারি, মহামান্য হাইকোর্টের রায় মোতাবেক আমি সরকারি। তো সেক্ষেত্রে এই কাগজপত্রগুলো নিয়ে আমি পে কমিশনের সাথে দৌড়ঝাঁপ শুরু করি। পরবর্তীতে আপনারা দেখেছেন সেখানেও আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা, আর্থিক সহযোগিতা, কারণ দৌড়াতে গেলে তো টাকা লাগে, এগুলো তো আমার দ্বারা এককভাবে আর সম্ভব না। আপনারা এইটা জানেন যে আমি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছি যে 5-6টা মামলা থেকে জামিনে আসতে, আপনারা বুঝবেন না যে এই ধরনের মামলাতে জামিনে আসতে গেলে একটা মামলাতে 1 লাখ 1.5 লাখ টাকা একটা মামলায় লাগে। তারপরও জামিন হওয়ার পরে এই গেটে বের হলে গেট থেকে গ্রেপ্তার করে জামিন সহজে দিতে চায় না। খুব কষ্ট এইসব মামলা থেকে বেরিয়ে আসা। যে মামলাগুলো বাদীটাই সরকার ইচ্ছাকৃতভাবে এই বের হইতে দেয় না, জামিন দেয় না, জামিন হইলে আবার আরেকটা মামলা দিয়ে আটকায়। তো আমি সেইখান থেকে বের হয়ে আসতে 8 লক্ষ টাকা খরচ হয়েছে। এই 8 লক্ষ টাকা খরচ করে আসার পরে আবার যে দৌড়ঝাঁপ, এখনো কিন্তু হাজিরা দিতে হয়, প্রতি মাসে 5টা হাজিরা দিতে হয়। এক একটা হাজিরা দিতে গেলে 2-3 হাজার 4 হাজার টাকা, কোনো হাজিরায় 5,000 টাকা লাগে। মাসে 20-30 হাজার টাকা এখনো আমার হাজিরা দিতে টাকা যায়। তো আমি কিন্তু তারপরেও ঘরে বসে নেই, আমি কিন্তু তারপরেও আপনাদের জন্য দৌড়াচ্ছি। যে এই যে পে কমিশনের কাছে গিয়েছি, আপনারা সেটা দেখেছেন। পে কমিশন চিঠি করে আমাকে ডেকেছে, চিঠি করে। যখন পে কমিশনকে আমি সমস্ত কিছু বোঝাতে সক্ষম হয়েছিলাম যে আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, আমাদের 2011 সালের গেজেট মোতাবেক আমরাও সরকারি কর্মচারী, 2011 সালের গেজেট মোতাবেক। 2011 সালের গেজেটের পরে আমরা সেটা আবার মহামান্য হাইকোর্টে রিট পিটিশন মামলা দায়ের করি। সেখানেও আমাদেরকে 19তম এবং 20তম গ্রেড সেখান থেকে দেওয়ার নির্দেশ দিয়েছে, এবং সেইটা 2011 সাল থেকে বকেয়া বেতন সহ নির্দেশ দিয়েছে। আমি যদি সরকারি কর্মচারী না হতাম তাহলে আমাকে মহামান্য হাইকোর্ট কিন্তু রায় দিত না। তো এইটা আমি পে কমিশনকে বোঝাইতে সক্ষম হওয়ার পরে পে কমিশন সেগুলো সরকারিভাবে মৌখিকভাবে না, সরকারিভাবে সেটা আমাদের কাছ থেকে শোনার জন্য, আবেদন নেওয়ার জন্য, আমরা সহ, শুধু আমরা না,
এই গ্রাম পুলিশ বাদেও স্বায়ত্তশাসিত আধা সরকারি, বেসরকারি, প্রাইমারি বিভিন্ন যারা আমাদের মতো ক্যাটাগরিতে আছে যে 14,000 টাকা বেতন পায় অথচ তারা গ্রেডে অন্তর্ভুক্ত হয়নি, এমন যারা আছে প্রত্যেককেই তারা চিঠি করে একটা মিটিং এর ডাক দেয় চিঠির মাধ্যম দিয়ে। সেই ডাকটা আমাকেও দেয়। আমার বাংলাদেশ গ্রাম পুলিশ আপনারা যে দেখেছেন গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি, এই কমিটিকে ডাক দেয়। সেই কমিটির সভাপতি আমি, সাধারণ সম্পাদক সহ 5 সদস্য বিশিষ্ট একটি কমিটিকে তারা ইনভাইট করে আমাদের সমস্ত দাবি দাওয়াগুলো তারা নেয়ার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য, আমাদের ডকুমেন্টসগুলো দেখার জন্য। সেখানে একটা বোর্ড গঠন হয়, সেখানে একটা 15 সদস্য একটা বোর্ড গঠন হয়। সেখানে বড় বড় সকল মন্ত্রণালয়ের সচিবগণ সেখানে ছিলেন। সেখানে এই সংস্কার নাকি পে কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে পে কমিশনের সকল লোক উপস্থিত ছিলেন। সেখানে আপনাদের হয়ে আমি যাই। তো এই যে কাজগুলো করতে গেলে অর্থনৈতিকভাবে অবশ্যই টাকার কোনো বিকল্প নাই, এটা আপনারা বুঝেন। আপনি নিজেও থানায় হাজিরা দিতে যান, আপনার 200 টাকা থানা হাজিরা দিতে গেলে 100-150 টাকা 200 টাকা কিন্তু থানায় হাজিরা দিতে যান তাতেই চলে যায়। আপনি গাড়ি ভাড়া দিয়ে থানায় আসেন, 1 কাপ চা খান, একটা পান খান, একটা সিগারেট খান, আবার বাড়ি যান, ইউনিয়ন পরিষদে আবার ফেরত যান, আপনার অনায়াসেই 100-200 টাকা গাড়ি ভাড়ায় থানায় হাজিরা দিতেই চলে যায়। তাহলে আমি যে আপনাদের কাজগুলো নিয়ে মন্ত্রণালয়ে দিনের পর দিন দৌড়াচ্ছি, বিভিন্ন দপ্তরে দৌড়াচ্ছি, অবশ্যই আমারও টাকা খরচ যায়। তো আপনারা অনেকেই আমাকে সার্বিকভাবে সহযোগিতা আজ পর্যন্ত করেছেন। যারা করেছেন হয়তো বা লোকে এই 45,000 লোক, সেখান থেকে খুব সীমিত পরিমাণের লোক যারা আমাকে বিশ্বাস করেন, যারা আমাকে ভালোবাসেন, যারা মনে করেন লাল ভাই জাতীয়করণ সেটা পরের বিষয়, আপনি চেষ্টা করেন। চেষ্টা করলে হবে কি হবে না সেটা তো আপনার হাতে না, কিন্তু চেষ্টা না করলে তো হবে না। যদি আপনি না কাঁদেন তাহলে তো মা দুধ দেবে না। তা আমরা হয়তো বা এত দূর থেকে চেষ্টা করতে পারবো না, যেতে পারবো না, বা আপনার সমান বুঝি না, বা আপনার সমান কাগজপত্র আমাদের কাছে নেই, বা আপনি সংসার ধর্ম ত্যাগ করে দৌড়াতে পারবেন, আমি একদিন ছাড়া 2 দিন দৌড়াতে পারবো না। তাহলে আমি আপনাকে 50টা টাকা দিচ্ছি, 100টা টাকা দিচ্ছি, আমি আপনাকে 500টা টাকা দিচ্ছি, আমি আপনাকে 1000টা টাকা দিচ্ছি, আপনি দৌড়ান ভাই। এমন যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের সহযোগিতার কারণেই আজকে আমি এই পর্যন্ত আপনাদেরকে পরিচিতি করতে পেরেছি। আপনাদের এই দাবি দাওয়াগুলো সেই পর্যন্ত কিন্তু উপস্থাপন বর্তমান পর্যন্ত আছে। আপনারা জানেন যে পে কমিশন গঠন করা হয়েছে। পে কমিশনের মধ্যে বর্তমানে গ্রাম পুলিশের সময় উপযোগী বেতন 19 এবং 20তম গ্রেড 2011 সালের গ্যাজেট মোতাবেক সেটা প্রস্তাবিত আছে। এখন প্রশ্ন হইল কবে হবে ভাই, জানেন কিছু? এই যে আমার একটি ভাই প্রশ্ন করছে, যদি রাগ করবো না ভাই। আসলে মূলত এই মাথা অনেক হ্যাং হয়ে আছে, অনেক ঘুম হয় না ঠিক মতো। তো সকালবেলা ঘুমের ট্যাবলেট খাই, ঘুমের ট্যাবলেট আজকে খাই। গতকালকে রাত্রে নামাজ পড়েছি, নামাজ পড়ার পরে ঘুম আসেনি। তো নামাজ 2টা পর্যন্ত নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কিন্তু ঘুম আসেনি সারা রাত। খুব মাথা যন্ত্রণা করতেছিল সকাল থেকেই। পরবর্তীতে ঘুমানোর জন্য 2টা ঘুমের ট্যাবলেট খাই, যে একটু ঘুম আসলে হয়তোবা সকল চিন্তা মাথার থেকে দূর হবে। কারণ টেনশন ফিল করি, এটা তো আপনারা জানেন 45,000 গ্রাম পুলিশের জন্য পারিবারিকভাবে সব বিষয় নিয়েই টেনশনে আছি। তো এই টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম, খেয়ে সন্ধ্যা পর্যন্ত একটানা খেয়ে না খেয়ে ঘুমিয়েছি। তো শরীরটা একটু দুর্বল এই মুহূর্তে। তো যখন শরীর দুর্বল থাকে, মাথা ঠান্ডা থাকে, তখন কিন্তু আর কারোর সাথে রাগ করে না, কারণ এখন আমার মাথাটা একেবারেই ঠান্ডা। তো আমি রাগ করবো না আপনাদেরকে, কিন্তু যুক্তি দিয়ে বোঝাবো। আমার একটি ভাই প্রশ্ন কিন্তু করেছেন কবে হবে, জানেন কিছু? ভাই আপনাদেরকেও তো আল্লাহ জ্ঞান দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, মনুষ্যত্ব দিছে, কারণ আপনি মানুষ, আপনার অবশ্যই জ্ঞান, বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব আছে। ফেসবুক মিডিয়া সহ টিভি চ্যানেল, পেপার পত্রিকায় বিষয়গুলো আসতেছে। সেখানে দেখতেছেন যে বর্তমান সরকার এই পে স্কেলটা সেটা বাস্তবায়নে একটা গড়িমসি কিন্তু শুরু করেছে। ইতিমধ্যেই দেখছেন আপনারা জ্বালানি উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন। বক্তব্যটা হচ্ছে জ্বালাময়ী একটা বক্তব্য। পে কমিশন, এই সরকার পে কমিশন বাস্তবায়ন করবে না, পরবর্তী নির্বাচিত সরকার পে কমিশন বাস্তবায়ন করবে। এই জ্বালানি উপদেষ্টার জ্বালাময়ী বক্তব্যের কারণে
যে পে কমিশনটা, এই পে স্কেলটা যে সরকারি চাকরিজীবীদের, তারা তার পরের দিন থেকেই কিন্তু আন্দোলন শুরু করেছে, সভা সমাবেশ শুরু করেছে, মিটিং শুরু করেছে, তারা ফেসবুক থেকে শুরু করে জোরালো প্রতিবাদ শুরু করেছে। কিন্তু আপনি আমি গ্রাম পুলিশ সদস্য চুপ করে ঘরে বসে আছি চুরি পড়ে, আরেকজনের অপেক্ষায় লাল মিয়া ভাই দৌড়াইতেছে। লাল মিয়া করলে আমাদের সবার একারই হবে, কেউ আর যাইতে হবে না, 10 টাকা দিতেও হবে না, কারণ লাল মিয়া করলে একাই হবে, টাকা কেন দেব? তো প্রশ্ন করতেছেন কবে হবে ভাই, কবে হবে সেইটা আসলে আমি অ্যাকচুয়ালি যে উত্তরটা আপনাদেরকে দেব, তাহলে তো আপনারা মিথ্যা কথাকে বিশ্বাস করেন। এটা আমি এই পর্যন্ত প্রমাণও পাইছি। যদি লেখি সুখবর আছে সেখানে অজস্র পরিমাণে লাইক কমেন্ট করেন। যদি আমি লিখি যে আমি লাল মিয়া অসুস্থ, আপনারা সকলে দোয়া করবেন, সেখানে আপনারা লাইক কমেন্ট করেন না। কারণ আপনারা চান কি? আপনারা শুধু আপনাদেরটা চান। আপনারা চান না যে ব্যক্তিটা আমাদের জন্য করতেছে তার ভালোটাও আমাদের, তার খারাপটাও আপনাদের। আপনার স্ত্রীর ভালোও আপনার খারাপটাও আপনার পরিবারের ভালো দিকটাও আপনার, খারাপ দিকটাও আপনার। তো আমাকে আপনারা এইভাবে যারা ভাবেন যে লাল মিয়া চেষ্টা করতে যে অনেক সমস্যায় জর্জরিত হচ্ছে, তার এই সমস্যাগুলো আমাদের মনে করতে হবে। ভালো হইলে তো আমরা সকলেই ভোগ করব, তাহলে লাল মিয়া যদি বিপদে পড়ে এগুলো করতে যায়, সেটাও আমরা সকলে মিলেই ভোগ করা উচিত। সেটা কিন্তু আপনারা মনে করেন না। হ্যাঁ, যে আমার একটি ভাই অলরেডি লিখেছে, জাতীয়করণ হোক বা না হোক আপনি বহু চেষ্টা করেছেন ভাই, আর কোনো দুঃখ নাই ভাই। এই যে আমার একটি ভাই কিন্তু ইব্রাহিম মিয়া ভাই অলরেডি লিখেছেন। তো এইটাই হচ্ছে আসল কথা, এটাই হচ্ছে সত্য কথা। আমি তো চেষ্টা করে যাচ্ছি, হওয়া না হওয়াটা সরকারের হাতে, আল্লাহর হাতে। আমার চেষ্টায় তো কোনো কুটি নাই। তো যাই হোক, আমি মূল কথা কিন্তু এখনো বলিনি। আপনারা যারাই লাইভে 129 জন যুক্ত হয়েছেন, জানগা কেন লাইভ থেকে? কি হয়েছে? কি দেখবেন? লাইভ থেকে বেরিয়ে যে কি করবেন? ফেসবুকে ঢুকে ডান্স দেখবেন? লাভ নাই ভাই। গান শুনবেন? লাভ নাই ভাই। আপনার পরিবার কিভাবে বাঁচে সেই চিন্তা করেন। সবাই চাকরি করে তার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, সবাই চাকরি করে তার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, আর আপনি এমন একটা চাকরি করেন আপনার বাতি জুটে না, ছেলে মেয়ে লেখাপড়া করাবেন কোথাও? কিভাবে ছেলে মেয়ের মুখে আহার তুলে দিবেন? অন্যান্য চাকরিজীবীদের মতো আপনি ন্যায্য বেতন নিয়ে, আপনি ন্যায্য বেতনটা আদায় করে আপনার পরিবারের সদস্যদেরকে মানুষের মতো মানুষ করতে পারবেন, আপনি বৃদ্ধ বয়সে চলতে পারবেন ভাই। সেই জন্য দেখেন, সেই জন্য এই লাইভগুলো গুরুত্বপূর্ণ ভাই। ডান্স দেখলে ভাই কিছু হবে না, টিকটক দেখলে ভাই লাভ নাই, এগুলো তো কোনো লাভ নাই ভাই। যেটা দেখলে লাভ হবে সেটা দেখেন ভাই। হ্যাঁ, হয়তো বা বলবেন যে আপনাকে কথাই বলতেছেন, কাজ কি করবেন? কাজ তো আপনাদেরকে নিয়ে করবো। কথা না শুনলে তো আপনারা কাজে আগাবেন না। তো যাই হোক, যে বেরিয়ে যাবেন তো সে তো যাবেনই, তো তাকে বলে লাভ নাই। কিছু ব্যক্তি আছে, আমার একটা পোস্টের ভিতরে কমেন্ট করেছেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সামনে নির্বাচন, এই মুহূর্তে আন্দোলন করা ঠিক হবে না, নির্বাচনের দায়িত্ব পালন করে সুষ্ঠু নির্বাচন আমাদের উপহার দিতে হবে। আহারে আমার চ্যাটের বালা আব্দুল্লাহ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, 7,500 টাকা বেতন, উনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ওনার দায়িত্ব আছে। উজ্জ্বল খান একজন আছে, তিনি আইনকে সম্মান করে, শ্রদ্ধা করে, তিনি আইনকে সম্মান করে বসে আছে। আইন আপনাকে কি দিছে? আইন যদি, বাংলাদেশের আইন যদি সকলের জন্য সমান হইতো, তাহলে তো 2011 সালের গ্যাজেট এইটা নিয়ে সরকারের বিরুদ্ধে মামলা করতে হইতো না। কেন সরকার 2011 সালের গ্যাজেট বর্তমান সরকার দেখে নাই? তাদেরকে কাগজপত্র আমরা দেই নাই? আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় সকল মন্ত্রণালয়ে আমাদের কাগজপত্র সাবমিট করি নাই? তারা এই 2011 সালের গ্যাজেট দেখে নাই? 2008 সালের প্রজ্ঞাপনপত্র দেখে নাই? এইগুলি মোতাবেক তারা আমাদের জাতীয় বেতন স্কেল দিতে পারে না? দেবে না। আইন সকলের জন্য সমান না, গরিব মানুষের জন্য আইন বলতে কোনো কিছু নাই। আইনের রায় যদি গরিব মানুষের পক্ষে আসে ভুলবশত, তাহলে সেইটা বহাল সহজে হয় না ভাই। আপনি শারীরিকভাবে সুস্থ আছেন? সর্বনাশবাসীওয়ালা খুব একটা সুস্থ নাই ভাই, একটু অসুস্থ আছি ভাই। তো উনি গ্রাম পুলিশ সদস্য, উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমাদের উজ্জ্বল খান সাহেব। আবার ওই নতুন কয় পুরান কেমন জানি একটা কথা বলে, পুরান চালের ভাত নাই নতুন চালের, পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি। উজ্জ্বল খান তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন আবার আইনের প্রতি শ্রদ্ধাশীল এস.এম. জিয়াউল হক সহ আরো 2-1 হেগলারে চিনিও না, আমার বাপেও দেখে নাই, আমিও দেখি নাই। তারা এই লাইভ করে এই
কি বলে ঢাকা এসে সচিবালয়ের বাইরের গেট দিয়ে লাইভ করে, যে ওইভাবে নাকি লাল মিয়া লাইভ করে, ওইভাবে নাকি লাইভ করে, এই আমাদের কৃষ্ণ লাইভ করে। কেউ রে একটা টাকাও দিবেন না, তারা এসে টাকার জন্য লাইভ করে। আলো এই এস এম জিয়াউল হক তিনি মামলার রায় করিয়ে আপনাদের ঘরে হাতে হাতে নিয়ে পৌঁছিয়ে দিয়ে তারপর আপনাদের কাছ থেকে টাকা নিব। এই যে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের একটা আমদানি। তো তুমি তো কৃষ্ণ এই বাইর গেটে 4 নাম্বার গেট 3 নাম্বার গেট দেখাও, আমি তো মন্ত্রণালয়ের ভিতরে ঢুকে জেনে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর দেখাই, সেটা তোমার বাবারও সম্ভব হবে না। তোমার বাবার যদি 7 জন্মের জন্মগ্রহণ করো সেটা সম্ভব হবে না। যদি পারো মন্ত্রণালয়ের ভিতরে ঢুকে অর্থ মন্ত্রণালয়ের এই ফাইন্যান্স বিভাগে ঢুকে ওইখানে যে একটা লাইভ করে দেখাইও, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখাইও, বা মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ের ওই যে মন্ত্রণালয়ের যে স্যারে গো এই একটা সচিব স্যারের নেম প্লেট সেখান দেখাইও। লাল মিয়া তো সেইটা দেখায় মন্ত্রণালয়ের ভিতরে, যে তোমার মতো বাইর দিয়ে লাল মিয়া ঘুরে না। আর ওইখানে যে লাইভ করা তো পসিবলই না, কারো জন্যই পসিবল না। মন্ত্রণালয়ের ভিতরে ঢুকে লাইভ করা কারোর জন্য পসিবল না। তাও তোমার মতো এই এস এম জিয়াউল হকের মতো কিছু কুকুরের কারণে আমার সেগুলো করতে হয়, বাধ্য হয়েই আমি সেগুলো করি। কারণ ওই যে এই বিশ্বাস করে না, এই বিশ্বাসের জন্য বাধ্য হয়ে যায় না। মন্ত্রণালয় লাইভ করা কখনোই পসিবল না, ভিডিও করা, তারপরও সেগুলো করি। যদি বেশি জিয়াউল হক পারো তাহলে মন্ত্রণালয়ের ভিতরে ঢুকে দপ্তরগুলো একটু দেখাইও, তাহলে তোমার আমি সেলুট দেমনি। আর ওই 6 মাস পরে 3 মাস পরে একদিন ব্যাগকে এসে দেখাইতে পারি। পারলে আমার মতো মাসে 4 বার যাও 3 বার যাও, তাহলে বুঝুম হও তুমি কাজের লেগে ঘুরতেছো, তুমি একটা বাপের বেটা। তো যাই হোক, এগুলো থাকবে, এগুলো বলে লাভ নাই। এখন বিষয় হচ্ছে যে যেই করণীয় কাজগুলো আইনসঙ্গত সেগুলো কিন্তু এই পর্যন্ত আমি করেছি। 2018 সালে রিট পিটিশন মামলা করেছি হাইকোর্টে, সেই মামলার বাদীটাই আমি। এখানে জিয়াউল হকও কিচ্ছু না, এখানে উজ্জ্বল খানও কেউ না, কেউ না, এখানে মূল বাদীটাই আমি। যারা জ্ঞানী গুণী তারা বুঝবেন, তাদের আর ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। তো সেটা করেছি আমি। মানে যত ধরনের আইনগত কাজগুলো আছে, সাংগঠনিক সরকারি নিয়ম আছে, সেগুলো কিন্তু আমি আজকে পর্যন্ত সেগুলো পালন করেছি। পে কমিশন আপনাদের নাম এসেছে। এখন পে কমিশন যেহেতু গড়িমসি করতেছে, সেজন্য 22 লক্ষ সরকারি কর্মচারী যাদের বেতন 20, 30, 40, 50, 60,000, 70,000, 80,000, 1 লাখ, তারাই তাদের সময় উপযোগী বেতনের জন্য আন্দোলন করতেছে। আইনকে শ্রদ্ধা করে 6টি বেতনের কর্মচারী তারা আইনকে শ্রদ্ধা করে ঘরে বসে রয়ে হাতে চুরি করে। আর তুমি 6 টাকা বেতনের কর্মচারী, তুমি বলো আইনকে শ্রদ্ধা করি, সম্মান করি। 6,000 টাকা বেতন নিয়ে তুমি চাকরি করতেছো, নেতাগিরি করতেছো। এদিকে প্রতি বছর অজস্র গ্রাম পুলিশ সদস্য বৃদ্ধ তারা খালি হাত নিয়ে তারা অবসরে যায় ভিক্ষাবৃত্তি করতেছে, আর তুমি নেতাগিরি করতেছো, আইনকে শ্রদ্ধা করতেছো। তোমার এরকম আইনকে শ্রদ্ধা করার গোষ্ঠী মারি আমি। আইন গরিবের জন্য না, আইন বড় লোকের জন্য। আইন একটা রায় হইলে, গরিবের পক্ষে রায় হইলে সেই রায় বহাল জীবনেও হয় না, হবে না, কারণ সেই রায়টা ধামাচাপা পড়ে থাকে। তোমার কি রায় দিব? হাইকোর্ট কি রায় দিব? সুপ্রিম কোর্ট কি রায় দিব? 2011 সালে গেজেট আছে, এর চেয়ে বড় রায় তো আর এই বাংলার বুকে নাই, কারোরই নাই। তো যাই হোক, আমি যে কথাটি বলতে চাচ্ছি ফিনিশিং এ চলে আসতেছি, আর বেশি কথা বলবো না। আইন অনুযায়ী তো বেতন দিচ্ছে না। হ্যাঁ, যে ডিউটি হয় বেতন হয় না, হ্যাঁ আইন অনুযায়ী ডিউটি করাইতেছে, বেতন দেয় না, সেইটা তোমার গায়ে লাগে না, তুমি সরকারের পক্ষ নিয়ে কথা বলো। তো যাই হোক, এই যে সামনে 6 তারিখে, খুব সম্ভবত 6 তারিখে প্রাইমারি স্কুলের শিক্ষকেরা সহ, চাকরিজীবীরা, শিক্ষক না শুধু, সকল চাকরিজীবীরা সহ বাকি যারা অন্যান্য চাকরিজীবী আছে অলরেডি কিন্তু তারা মানববন্ধন করতেছে। বিভিন্ন জেলাতে ডিসি অফিসে তারা মানববন্ধন করতেছে, কিন্তু গ্রাম পুলিশ চুরি করে ঘরে বয়ে আছে। একটা গ্রাম পুলিশ সদস্য এখানে নেতৃত্ব নাই যে এখানে সিদ্ধান্ত নেবে যে আমাদেরও রাজপথে নামা উচিত, সে ডাকটা দেবে। একজন নাই। আমি কিন্তু গত লাইভে বলেছিলাম 10,000 টাকা আমি দেব। কে একজন ব্যক্তি আছেন, সে তার ফেসবুক আইডি থেকে ডাক দেবেন, আমি 10,000 টাকা তাকে দেব। কারণ আন্দোলন করতে গেলে, কর্মসূচি পালন করতে গেলে তার টাকা লাগবে, টাকা ছাড়া সে পারবে না। এখানে বিভিন্ন খরচ আছে, বিভিন্ন, যে খরচগুলো আসলে দেখা যায় না, টাকাগুলো শুধু খরচ হয়ে যায়। তো সেই খরচ বাবদ আমি তাকে এককভাবে 10,000 টাকা দেব, আমি বলেছিলাম। আজকে পর্যন্ত কেউ কিন্তু ডাক দেন নাই,
কিন্তু আমি যখন আবার বলি যে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন, আন্দোলনে ডাক দেব, তখন কেউ করেন না, সহযোগিতা করেন না। উপরন্ত কি 2-4 জন আবার সমালোচনা করেন, টাকা তো দূরের কথা, সমালোচনা করেন। তা আপনারাও করবেন না। আপনারা করলে আমি টাকা দেব 10,000, আমি নিজে দেব। কালকে একটা পোস্ট করেন, আমি কালকেই সকালে পোস্ট করবেন, দুপুরে আমি আপনাকে টাকা দেব। আপনার পোস্টটা আমি কপি পোস্ট করুম। আপনি যে পোস্টটা করবেন আপনার পোস্টটা আমি কপি পোস্ট করুম, আপনার আইডি থেকে নিয়ে আমি কপি পোস্ট করুম যে কথার কথা যে জিয়াউল হক, SM জিয়াউল হক সে ডাক দিছে 6 তারিখে, চলো চলো ঢাকা চলো। এটা SM জিয়াউল হক তার আইডি থেকে ডাক দিছে। এটা আমারে শুধু সে জানাবে যে আমার আইডি থেকে আমি ডাক দিছি সকলকে ঢাকা আসার জন্য। সাথে সাথে তাকে আমি 10,000 টাকা পাঠাবো তার বিকাশ নম্বরে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, লাইভে আছি ভাই। হ্যাঁ ভাই, আচ্ছা ভাই, ঠিক আছে। তো সাথে সাথে যে ব্যক্তি ডাক দিবেন, SM জিয়াউল হক ডাক দেন, কর্মচারী ইউনিয়ন ডাক দেন, আমাদের মজিবর সাহেব আছে ডাক দেন, উজ্জ্বল সাহেব আছেন ডাক দেন, যেই ডাক দেবে আমি মুখের জমান, মুসলমানের জমান বলতেছি, তার আইডি থেকে পুলিশ দেবে তারিখ নির্ধারণ করে যে এই 7 তারিখ, 6 তারিখ বা 8 তারিখ সবাই ঢাকা চলো। আমি তারে 10,000 টাকা আমার ব্যক্তিগতভাবে তার সাথে সাথে আমি পাঠাবো। এবং শুধু তাই নয়, তার পোস্টটাকে কপি পোস্ট করে আমার আইডি থেকেও ছাড়বো যে সকলেই ঢাকা চলে আসেন। আমাদের উজ্জ্বল ভাই সকলকে ঢাকা ডাকছে, বা আমাদের জিয়াউল ভাই সকলকে ডাকছে, বা আমাদের কর্মচারী ইউনিয়ন সকলকে ডাকছে। হয় জাতীয়করণ, না হয় মৃত্যুবরণ। জাতীয়করণ আদায় ছাড়া আমরা ঢাকা থেকে ফিরে আসবো না। 10,000 টাকাও দেব এবং আপনার জন্য পুষ্ট করব, এবং আমি আমার সমস্ত আমার যারা অনুসারী তাদেরকে নিয়ে আমি ঢাকা উপস্থিত থাকব এবং আপনাকে সমস্ত পরিমাণের সাপোর্ট দেব। 10,000 তো আমি একা দেবো, আমার লোকজনকেও বলবো যে তাকে আপনারা সকলেই সহযোগিতা করেন, কারণ এইটা সাকসেস করতে গেলে টাকার কোনো বিকল্প নয়, টাকা লাগবে। তো আপনাকে টাকা দেবে, আপনি নেতৃত্ব দেবেন, আমরা আপনার পিছনে থাকবো। কেউ যদি থাকেন আসেন বলেন, আজকে পর্যন্ত কিন্তু কাউকে খুঁজে পাইনি। তো যাই হোক, এখন আপনারা কি করতে চাচ্ছেন? যারা সরকারি কর্মচারী আছে তারা কিন্তু 6 তারিখ আপনারা দেখেছেন, তারা জাতীয় শহীদ মিনারে সমবেত হবে 6 তারিখে। ইতিমধ্যেই তারা বিভিন্ন জেলাতে শুরু করেছে, আবারও তারা 6 তারিখে এই ঢাকাতে সমবেত হবে। এবং যা দেখতেছি ফেসবুক মিডিয়াতে, তারা যমুনা অভিমুখী তাদের মিছিল নিয়ে যমুনা অভিমুখী তারা যাবে। পে স্কেল বহাল না করা পর্যন্ত তারা ঢাকা থেকে ফিরে আসবে না। তো তাদের বেতন 20, 30, 40, 50 হাজার টাকা। তারা ঘরে বসে থাকে না, তারা টাকা দেয়, তারা ঢাকা আসবে, তারা আন্দোলন করবে। আর আপনি ঘরে বসে বসে শুধু লাল মিয়ার নামে সমালোচনা করবেন। লাল মিয়া কি এটা করে দেবে? লাল মিয়া স্বাক্ষর এখানে হয়ে যাবে? এটা কি লাল মিয়া স্বাক্ষর করলে হয়ে যাবে? লাল মিয়ার যে কাজগুলো সেগুলো তো লাল মিয়া করতেই আছে, দৌড়াইতেছে, আবেদন করতেছে, পায়ে ধরতেছে। আর কি করতে বলেন লাল মিয়াকে বলেন? আর কি লাল মিয়াকে করতে বলেন? জাতীয় বেতন স্কেল সেটা আপনার ঘরে নিয়ে পৌঁছে দিয়ে আসতে বলেন? যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা লাল মিয়া ঢুকিয়ে দিক, তাই বলেন? এটা বলেন? আপনারা বলবেন, আপনারা জানাবেন। তো যাই হোক, আমি এখন আপনাদের কমেন্টে দেখব এবং আপনাদের কাছে আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি, আমি যদি যে কোনো সিদ্ধান্ত নিতে পারি যে আগামী 6 তারিখে হইতে পারে, 7 তারিখে হইতে পারে, নির্বাচনের আগে, নির্বাচনের পরে না, 8 তারিখে হইতে পারে, আমি ডাক দেব। ডাক দিলে কি আপনারা ঢাকা আসবেন? একটা গ্রাম পুলিশ সদস্য তিনি আমার কিছুক্ষণ আগে একটা পোস্টে কমেন্ট করেছেন, এই মুহূর্তে ডাক দেওয়া ঠিক হবে না, আগে ডাক দেন নাই, 2 মাস আগে ডাক দেন নাই, এই মুহূর্তে ডাক দেওয়া ঠিক হবে না, ব্যক্তিগতভাবে সমস্যা হতে পারে, চাকরি চলে যেতে পারে। এটা ওই গ্রাম পুলিশ সদস্য কমেন্ট করেছে। ওনার চাকরি জাতীয় বেতন স্কেল করবে, ওনার চাকরি চলে যেতে পারে, সেই জন্য উনি আন্দোলনে আসবে না এই মুহূর্তে। আর ওনার সমস্যা হইতে পারে, উনি আসবে না। ওনার মামু, ওনার খালু, ওনার দুলাভাই আছে, ওনারে নিয়ে একটা জাতীয়করণ করে ঘরে নিয়ে দিয়ে আসবে, যাতে ওনার কোনো সমস্যা না হয়। উনি জাতীয়করণ চায়। ওনার মতো গ্রাম পুলিশের জন্যই আজকে এই অবস্থা। কিছু গ্রাম পুলিশ আছে আসলে এগুলো মানুষ না, মুখ মাঝে মধ্যে বাসা আসলে অটোমেটিক খারাপ হয়, এগুলো মানুষের সুদা না। আপনারা জানেন যে কোটি যেটা গায়ে দিলে স্মার্ট লাগে, এইটা আমি এই কিছু গ্রাম পুলিশ আমাকে সরাসরি অর্ডার দিয়েছে, অর্ডার দেওয়ার কারণে আমি বানিয়ে তাদেরকে দিচ্ছি, সেটা ফেসবুকে পোস্ট দিচ্ছি যে যদি কারো লাগে আমাকে বলবেন। একজন গ্রাম পুলিশ সেখানে কমেন্ট করেছেন, এখন
এই বিজনেস শুরু করেছে, ব্যবসা শুরু করেছে, তারা আমি আবার গারাভাবে উত্তর দিয়েছি যে বিজনেস করলেও দোষ, গ্রাম পুলিশের আন্দোলনের ডাক দিলেও দোষ, কাজ করলেও দোষ, তো কি চুরি করুম নাকি? তো কি চুরি করতে বলো তুমি? চুরি করাটা ভালো? আসলে তোমার মতো গ্রাম পুলিশের এই কুকুর দিয়ে গোয়া মারানো উচিত। এইভাবে কমেন্ট করছি। তো পরে কমেন্ট করার পরে উনি আবার এই কমেন্ট ডিলিট করে দিয়ে উনি আমার ফোন দিছে, ফোন দিয়ে আমার গালি গালাজ করতেছে। আমি কই, পরে আমি বললাম তুই কই এইটা দিয়ে কি করবি? আমি গাবতলি আছি, আয় ঢাকা গাবতলি আছি, আয়। ওরা এটা বলছে আমি যে আমি ঢাকায় গাবতলি আছি, আয়। আমি কই, তুই সেটা দিয়ে যদি কিছু করতে পারোস আয়, আমি ঢাকা গাবতলিতে আছি, আয়, দেখি তুই কি করতে পারোস। তো কিছু গ্রাম পুলিশ সদস্য আছে, আসলে ওরা মানুষ না, ওরা জানোয়ার, ওদেরটা বলে লাভ নাই। তো আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি যে আপনারা আসবেন কিনা, কারণ আপনারা না আসলে তো হবে না। আমি ডাক দিলাম, আপনারা 10-20 জন 50 জন আসলেন, 50 জন দিয়ে কিন্তু হবে না। বাকিরা ঘরে বসে থেকে হয়ে যাবে, এই আমাদেরটা হইলে আপনাদেরটাও হবে। যাক, এই কষ্ট করা লাল মিয়া করুক গা, লাল মিয়ার লোকে 2-4-20-50 জন করুক গা, হলে তো আমিও পাবো। এমনটা যদি ভাবেন তাহলে তো ডাকও দেওয়া যাবে না, হবেও না। কারণ আমি আপনাকেও আরো আগে থেকেই বলতেছিলাম যে টাকা লাগবে অর্থনৈতিকভাবে। এই ডাকটা দিতে গেলে, ডাকা অবস্থান করতে গেলে আমি 5-7টা লোক, আমার কমপক্ষে 2 দিন আগের থেকে আমার টাকা থাকতে হবে, 5-7 জন লোক চোখ জুইবে। আমার যে এই একটা আন্দোলন কিন্তু একলা পরিচালনা করা যায় না। আমার যে এই বাংলাদেশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি, এর যে গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি আছে, কমপক্ষে 8-10 জন ব্যক্তি আমরা ঢাকায় থাকতে হবে। এটা আরো 2 দিন আগে থেকে থাকতে হবে এবং শেষ পর্যন্ত থাকতে হবে। তো আমরা তো এমনিতে নিঃস্ব হয়ে গেছি, যদি এইটা থাকার জন্য, থাকা খাওয়া টাকা হোটেল ভাড়া এগুলো তো লাগবেই। তারপরে আরো কাজ আছে ভাই, বিভিন্ন কাজ আছে যেখানে টাকা লাগে, ফেস্টুন ব্যানার, সাংবাদিক, এই সেই নানান জায়গাতে টাকা লাগে। অনেকটার কথা লাইভে বলাও যায় না। তো আপনারা, আমি আর আগে বলেছিলাম যে আপনারা যদি অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন, সাপোর্ট করেন, টাকা দেন, তাহলে আমি আন্দোলনে ডাক দেব। কিন্তু আপনারা কিন্তু কেউ তা করেননি। আপনারা শুধু এই আমাকে দিয়ে, মানে গাদার মতো গাদা, আপনি বোঝা পাবেন কিন্তু গুড়ের চিনির বোঝা পাচ্ছেন, কিন্তু চিনি যে কি গাদায় জানেই না যে এটা তিতা না মিঠা। তো আমি আমার টাকা দিয়ে এগুলো ভাই করা জায়গাতে নাই, সম্ভব না। আপনারা যদি সবাই সাপোর্ট করেন, ইচ্ছা করলে কোনো ব্যাপার নাই, যে লাইভ করতেছি আজকে, ইচ্ছা করলে গ্রাম পুলিশ সদস্যরা কালকে বৃহস্পতিবার, কালকে 2-4-50 হাজার 1 লাখ টাকা কালকে দিনের ভিতরে আসা কোনো ব্যাপার না। 20 টাকা 30 টাকা 50 টাকা করে থানা হাজিরার দিন টাকা তুললে, বা ইউনিয়ন পরিষদে যারা লাইভ দেখতেছে তারা যায় না, এই 50 টাকা করে তুললে 1 লাখ টাকা কালকে দিনের ভিতরে আসবে। আমি পরের দিনে আন্দোলনে ডাক দিতে পারবো। কালকে দিনের ভিতরে 1 লাখ আসবে। কালকে 5 তারিখ, 6 তারিখে আমি, কালকে আমি ঘোষণা দিতে পারবো যে 6 তারিখ ঢাকা আসো, বা 6 তারিখ না 7 তারিখ সকালেই ঢাকা আসো। একদিন সময় হাতে নিয়ে আমি ডাক দিতে পারবো। কিন্তু দরকার তো টাকারও আছে, টাকা ছাড়া তো সম্ভব হবে না। তো যাই হোক, হ্যাঁ আমি জানি ভাই, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, এরা কাছে খুব নিকটে, গাজীপুর, কাপাসিয়া, ময়মনসিংহ, সারা বাংলাদেশের গ্রাম পুলিশ আমাকে ভালোবাসে, সারা বাংলাদেশ, চট্টগ্রাম, সিলেট, ভোলা, লালমনিরহাট, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, সারা বাংলাদেশের 64 জেলায় কোনোটার বাদ বাকি নাই, সবাই আমাকে ভালোবাসে। আমি জানি যে কালকে ডাক দিলে লোক হবে, অজস্র লোক হবে। আমি যদি ডাক দিই অজস্র লোক হবে, হয়তো বা প্রথম দিন একটু কম হবে, পরবর্তীতে বেশি হবে। হ্যাঁ ভাই, জালুকাঠি সবাই আসবে আমি জানি। তো সেক্ষেত্রে যেমন ওই যে আমার ভাই বললেন চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, এই লোকগুলো আসবে, এরা আমার যথেষ্ট ভালোবাসে। আমি নোয়াখালী এবং কুমিল্লা সেটা কিন্তু ঢুকে এখানে আমি পেয়েছি। হেলাল ভাই কেমন আছেন? আমি দেখেছি। তো আমি খুব সম্ভবত আমি কালকের দিনটা অপেক্ষা করব, আগামীকালের দিন। আর প্রত্যেকটা পোস্ট আগামীকাল থেকে পোস্ট, লাইভ, ভিডিও যা করব আপনারা প্রথমে শেয়ার করতে হবে। কারণ আমি তো চিঠি করে কাউকে ডাকবো না। আপনাদের এই জ্ঞানটা মাথায় রাখবেন যে আমি কাউকে চিঠি করে ডাকবো না। আমি যদি আন্দোলনের সিদ্ধান্ত নেই, তারিখ ঘোষণা করি, সেটা আমার ফেসবুক আইডির মাধ্যমে, পোস্টের মাধ্যমে। আপনাদের আরেকটা বিষয় অবগত করতেছি, আপনাদের কারো নাম্বার আমার কাছে নাই। গতকালকে আমি যখন কুমিল্লা থেকে আসার পথে আমার মোবাইল, আমার গ্রামের নাম্বার, যেটার ভিতরে সারা বাংলাদেশের সকল
এই গ্রাম পুলিশ সদস্যদের নাম্বার সেভ করা ছিল, সেই মোবাইলটি চুরি হয়ে যায় বা আমার পকেট থেকে পড়ে যায়। আমি শিওর না যে সেটা চুরি হয়ে গেছে বা পড়ে গেছে। আসার পথে সেই মোবাইলটা আমি হারিয়ে ফেলি। তো রাত্রিতে যখন আমি খেয়াল করি যে আমার হাতে মোবাইল একটা আরেকটা নেই, ছোট মোবাইলটা নেই, বাটন মোবাইলটা নেই, 2-3 বার ফোন দিই, ফোন দেওয়ার পরে কল হয়, কল হওয়ার পরে তারপরে মোবাইলটা বন্ধ করে দেয়। তো বাধ্য হয়েই গতকালকে সন্ধ্যার দিক দিয়ে কিন্তু আমি আমার সিমটা রিপ্লেস করি, সিমটা নতুন করে রিপ্লেস করি, ওই গ্রামীণ সিমটা। তো এই সিমটা রিপ্লেস করার পরে সমস্ত নাম্বার চলে গেছে, কারো সেভ নাম্বার আমার কাছে নাই, কারোর না। তা আমি কাউকেই ব্যক্তিগতভাবে ফোন দিতে পারবো না, বাধ্য হয়ে আমার ফেসবুক আইডি থেকে পোস্ট করব। সেই পোস্টগুলো আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি লোকজন জানতে পারবে। আমি একটা ভিডিও ছাড়লে যত বেশি শেয়ার আপনারা করবেন তত বেশি লোকজন জানতে পারবে। আর জানতে না পারলে লোক আসবে না, জানতে পারলেই লোক আসবে। তো আপনারা এখন থেকেই আমার প্রত্যেকটা পোস্ট, আমি কোনো পোস্ট ব্যক্তিগতর জন্য করব না, পোস্টগুলোই করব আপনাদেরকে নিয়ে। আমার পোস্টগুলো কৃপণতা না করে একটা শেয়ার দেবেন, একটা কমেন্ট করবেন, পারলে 5টা শেয়ার দেবেন। যত বেশি শেয়ার দেবেন তত তাড়াতাড়ি এই আমার কথাগুলো ছড়িয়ে যাবে সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে। একজন দেখলে আপনি বাকি 9 জনের নিয়ে দেখাইবেন, একজন দেখছেন বাকি থানার সকলকে দেখাইবেন যে লাল ভাই ঢাকা ডাকছে। আমি খুব সম্ভবত খুব তাড়াতাড়ি এই ডাকটা দিতে যাচ্ছি। সেটা হইতে পারে 7 তারিখ বা 8 তারিখ হইতে পারে। আমি 6 তারিখে যদি ডিক্লেয়ার দিই তাহলে আমি হয়তো 8 তারিখে আসতে বলবো, যদি 6 তারিখে ডিক্লেয়ার দিই। আর যদি 5 তারিখে ডিক্লেয়ার দিই তাহলে আমি 7 তারিখে আপনাদেরকে আসতে বলবো। আর এই 2 দিন পোস্ট করব জরিপ, যে আপনারা কে কে আসবেন, এই জরিপটা করব। যদি আমার পোস্টে যে আমি দেখা গেছে যে 500 কমেন্ট পাই, যে 500 কমেন্ট পাইছি, 500 লোক বলছেন আসবো, 500 শেয়ার পাই, তাহলে অবশ্যই আমি টাকা দেব যে না হবে। এই জরিপটাই করব আমার ফেসবুকের যে আইডি, সেই আইডি থেকে পোস্টের মাধ্যম দিয়ে। তো এইটা আগামীকাল সকাল থেকেই শুরু হবে আমার এই জরিপের কাজ। যদি একটা পোস্ট, ডাকের পোস্ট দিলে সেটা 500 লাইক, 500 কমেন্ট, 500 শেয়ার হয়, তাহলে এই 500 লোক শেয়ার করছে, 500 লোকই আসবে। 500 লোক কমেন্ট করছে যে তারা আসবে, তাহলে 500 লোকের সাথে আরো 500 লোক আসবে। কমপক্ষে 1-2 হাজার, 3,000, 4,000 লোক কিন্তু স্টার্টিং এ লাগবে, শুরুতে লাগবে, তাছাড়া কিন্তু হবে না। যদি আপনারা আসতে চান তাহলে কালকে কোন আমার পোস্টগুলো ফলো করবেন এবং 2, 4, 20, 50 টাকা করে সহযোগিতা করবেন। কারণ আমি ঢাকাতে ঢুকলেই টাকা লাগবে, এই আন্দোলনের বিষয় নিয়ে কাজ করতে গেলেই টাকা লাগবে। আমি যেন আমার কাজগুলো করতে পারি, আমারে কিন্তু আপনারা আর ফেসাইন না, আমারে কিন্তু আপনারা আর তাল গাছ উঠিয়ে দিয়ে তারপরে নিচের থেকে চঙ্গটা নিয়ে যাইয়েন না। কারণ আমি আপনাদের জন্য মৃত্যুবরণ করতেও রাজি আছি, কিন্তু আমার লাশটা আপনারা দাফন করেন ভাই, লাশটা ফালে রেখেছেন না, আমার লাশটাকে মাটি দিয়ে। যদি আপনারা বলেন যে লাল ভাই আপনি আগান, তাহলে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন, আমার লাশটা কবর দেবেন, লাশটা ফালিয়ে চলে যাবেন না। তাহলে আমি আপনাদের জন্য মৃত্যুবরণ করেও শান্তি পাবো যে হ্যাঁ, আমার মৃত্যুতে কোনো আফসোস নাই। আমি আসিফ ভাই আপনার সাথে ছিলাম, টাঙ্গাইল কালীহাতি। ধন্যবাদ ভাই, আমার সাইফুল ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি আগামীকাল কথা বলেন উপদেষ্টাদের সাথে। না ভাই, আমার আমিনুল ভাই, আসলে উপদেষ্টাদের সাথে তো ওইভাবে কথা বলা যায় না। এটা ইচ্ছা করলে আগামীকাল আমি কথা বলবো, এটা সম্ভব হবে না ভাই। তারপরেও যেটা বলছেন আমি ভাই চেষ্টা করব। এটা শুধু মুখে বললেই হবে না যে আগামীকালকেই আমি কথাটা বলতে পারবো। আমি আমার তরফ থেকে ভাই সর্বোচ্চ চেষ্টা করব। এটা বলতে পারি না যে আমি কথা বলতে পারবো, হবে কি হবে না এটা কিন্তু আমি বলতে পারি না, তবে আমি চেষ্টা করব। আমি এইবার আপনাদের কমেন্টগুলো দেখবো যে কারা কারা আপনারা আসতে রাজি। আর প্রত্যেকেই পোস্টটা কিন্তু শেয়ার করবেন, এই লাইভটাও শেয়ার করবেন। কর্মচারী ইউনিয়ন তারা ঘরে বসে আছে, তারা ডাকবে না। উজ্জ্বল খান আইনকে শ্রদ্ধা করে তারা ডাকবে না ভাই। কর্মচারী ইউনিয়ন তারা স্থানীয় সরকারের কর্মচারী, তারা তাদের উপরে বিশ্বাস নিয়ে বসে আছে, তারাও ডাকবে না। তো যাই হোক, অনেক রাত্রি হয়ে গেছে, লাইভও অনেক সময় হয়ে গেছে, তো আর লাইভ করাটা ঠিকও হবে না। অনেক সময় লাইভ হয়ে গেছে, 1 ঘন্টা লাইভ হয়ে গেছে, এত লাইভ করা ঠিক না। আর আবার আমার ঘুমেরও দরকার ভাই, আমি আসলে অনেকটা ক্লান্ত, অসুস্থ, শরীর আসলে ভালো নাই। যদি যারা বুঝেন তারা তো বুঝতেইছেন, অনেকটাই অসুস্থ, ক্লান্ত, মন মানসিকতা ভালো না, সব মিলিয়েই আসলে একটা হজবরলয়ের মধ্যে আছি। তো আপনারা প্রত্যেকেই
শেয়ার করবেন। আমি একটু কমেন্ট দেখবো আপনাদের। হ্যাঁ ভাই, আসবো, সহযোগিতা করবো। আমার আসবো মৌলভীবাজার। ধন্যবাদ ভাই। প্রত্যেকে এখন কমেন্ট দেন, এই কমেন্ট দেখেই চলে যাবো যে কোন কোন জেলা থেকে কে কে লাইভে আছেন আর কে কে আসবেন, লোকজন নিয়ে আসবেন। প্রত্যেকে একটা করে কমেন্ট দেন ভাই, তারপর আমি লাইভ থেকে বিদায় নেব। গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানা গ্রাম পুলিশ আপনার সাথে আছি। ধন্যবাদ ভাই। গাইবান্ধা পলাশবাড়ি আমি জানি, এরা আপনারা আমাকে ভালোবাসেন সেটাও জানি ভাই। তো আপনাদের ভালোবাসা জন্যই কিন্তু আমি অনেকটাই আগাইছি, সেটা আমি জানি ভাই। আমি আসবো। আমার জামাল ভাই লিখেছেন সর্বনাশা বাসিওয়ালা গাইবান্ধাই সবার আগে গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানার সব সময় আগে থাকবে। ধন্যবাদ ভাই। সাহস বাড়লো আমার, কারণ এই থানা থেকে কমপক্ষে দেখা গেল যে 50 জন আইলেই তো আমার হয়ে গেল গা। এরকম আমি জানি যে কুমিল্লা থেকে প্রচুর পরিমাণের লোক আসবে, কুমিল্লা থেকে প্রচুর পরিমাণের লোক আসবে, আমাকে খুব ভালোবাসে তারাও। তো এরকম মুন্সিগঞ্জ, তারপরে টাঙ্গাইল, তার মানিকগঞ্জ, আশেপাশ থেকে অনেক লোক আসবে, আমি আসবো। ধন্যবাদ ভাই। সবাই মিলে করে ডাক দেন ভাই। যে কমেন্টটা করেছেন সবাই মিলে করে, এক মন দুধও জুটবে না, ঘিও জুটবে না, রাধাও নাচবে না, সবাই মিলে ডাক, তাইলে হয়েছে ভাই। তাইলে ভাই ফিরে বাংলাদেশ যদি কখন স্বাধীনতা অর্জন করে তারপরে ডেকেন ভাই, এর আগে না। সবাই মিলে হইবে না। আপনারা যদি পারেন, তা আপনার যদি সব ক্ষমতা থাকে, আমার আছে, তাহলে আপনারটা আপনি বলেন। সবাই মিলে কে ডাকবে? উজ্জ্বল ডাকবে না, কর্মচারী ইউনিয়ন ডাকবে না, আর কেউ ডাকবে না। সিলেট বিরানীবাজার থানা আপনার সাথে আমরা আছি। ধন্যবাদ ভাই। বরিশাল থেকে আসবে দেওয়ানগঞ্জ জেলা জামালপুর হিসেবে আমি ইউনিয়ন পরিষদ থেকে আমরা আসবো। ধন্যবাদ ভাই। আন্দোলন ডাক দেন, আমরা আপনার সাথে আছি। ধন্যবাদ ভাই। গোপালগঞ্জ জেলা আসবে লাল ভাই, আপনি আন্দোলন ডাক দেন, আমরা আছি আপনার সাথে। ধন্যবাদ ভাই। আমি আমার সাথে 5 জন নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ ভাই। জামাল ভাই ভাই আছি। ধন্যবাদ ভাই। নীলফামারী ধন্যবাদ ভাই। শরীয়তপুর আমরাও আসবো। অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে মা না কাটলে, এই বাচ্চা না কাটলে মায়ের দুধ দেয় না। আর আমরা যদি জোরালোভাবে প্রতিবাদ না করি, দাবি না করি, জায়গায় দাঁড়িয়ে দাবি না করি, তাহলে হবে না ভাই। চেষ্টা করতেছি, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা বিফলে যাবে। আপনারা আমাকে নিয়ে সমালোচনা করবেন, আমাকে নিয়ে শুধু সমালোচনা করবেন। আসলে তো এগুলো সমালোচনার কাজ না। পাবনা 8 থানা আসবো। অসংখ্য ধন্যবাদ ভাই। মোহর কাজী ভাই ইনশাল্লাহ আছি, আসবো। রেজাল্ট করিম গ্রাম পুলিশ অসংখ্য ধন্যবাদ ভাই। নীলফামারী পাইছি ভাই, আসবেন ভাই। রফিকুল ইসলাম ইনশাল্লাহ ভাই ছিলাম, আছি, থাকবো। নাটোর সদর, হ্যাঁ নাটোর তো আমাকে সাপোর্ট এই পর্যন্ত ভাই সবভাবেই করে আসতেছেন আপনারা, অর্থনৈতিকভাবে করে আসতেছেন, লোক লাগলে আসতেছেন। অসংখ্য ধন্যবাদ নাটোরকে। আর বিশেষ করে ধন্যবাদ রাঙামাটিকে। রাঙামাটি সার্বিকভাবেই আমাকে সাপোর্ট করে, টাকা দিয়ে, লোক দিয়ে, সব দিয়ে। তারপরে নেত্রকোনা আছে, ময়মনসিংহ আছে, অনেকেই আছে আর কি, খুলনা আছে, বরিশাল আছে, যশোর আছে, পাবনা আছে, সাতক্ষীরা আছে, এরা সবাই আছে। আর এই সাইডটা আছে কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, ফরিদপুর, পাবনা, কিশোরগঞ্জ। লাল ভাই, কি অবস্থা? আপনার খবর কি? ভালো ভাই, আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন? বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনাকে তো আমাদের মতো সবাই বিশ্বাস না, তারা কি আসবে? এইটাই কথা ভাই। তারা যদি না আসে তাহলে তো সাকসেস হতে পারবো না। আল্লাহ ভালো জানে ভাই, তবে চেষ্টা করতে হবে। চেষ্টা যে চায় সে আসবে, আর যে পরের কামাই খাইতে চায় সে আসবে না, সেটা আমিও জানি। যে সকলের হইলে আমারও হবে, সে তো পরের কামাই খাবে। যে আমরা করি তারটা একলাই হবে। তো যাই, যারা আসবে তারা আসবে, যারা আসবে না তাদের জোর করতে পারবেন না আপনি। তো ইনশাল্লাহ আসবো ভাই। আন্দোলন ডাক দেন ইনশাল্লাহ। তবে আপনারা আর একটা মতামত দেন, কিন্তু এটা করার সাহস আপনারা পাবেন না। 6 তারিখে প্রত্যেক জেলায় জেলায় আপনারা কর্মসূচি কি পালন করতে পারবেন? প্রত্যেক জেলা ডিসি অফিসের সামনে যদি পারেন তাহলে 6 তারিখের এইটা পালন করেন। 6 তারিখে প্রত্যেক জেলা ডিসি অফিসের সামনে অন্যান্য কর্মচারীদের মতো আপনারাও সেখানে অবস্থান ধর্মঘট পালন করেন। এই লেখা থাকবে যে 19তম এবং 20তম গ্রেড বহালের দাবিতে অবস্থান। পরবর্তী কর্মসূচি 7 তারিখ বা 8 তারিখে ঢাকা দেব। তো আপনারা যদি পারেন, হবিগঞ্জ থেকে আসবো। অসংখ্য ধন্যবাদ ভাই। ভাই আপনার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই। টাকা দিয়েছিলাম, প্রয়োজন আরো দেবো। হ্যাঁ ভাই, অনেকেই টাকা দিয়েছেন, সেটা আমি স্বীকার করি। চাঁদপুর থেকে আমরা আছি। হ্যাঁ ভাই, চাঁদপুরের লোকজন আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসেন, সেটা আমি জানি। নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর ওই সাইডটা আমাকে ভাই যথেষ্ট পরিমাণে আপনারা ভালোবাসেন। লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, অনেক টাইমে নাম মুখে আসে না, ভুলে যাই, তখন তারা বেজার হন যে ভাই আমরা আপনাকে ভালোবাসি না। লক্ষ্মীপুর থেকে এই অজস্র ভালোবাসা আমি লক্ষ্মীপুরের পেয়েছি, নোয়াখালীর পেয়েছি, চাঁদপুরের পেয়েছি, কুমিল্লার পেয়েছি।
নীলফামারী, হ্যাঁ ভাই, নীলফামারীর ভালোবাসা পেয়েছি। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। এটা সহজ হবে না ভাই কারো, এটা সাহস, সাহস হবে না ভাই কারো। বলেন কি? আমি এখনো ডাক দিলে, তারিখ দিলে ভাই অর্ধেক গ্রাম পুলিশ আসবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি ওই ডিসি অফিসের সামনে যে করবে, এটা সাহস কেউ পাবে না, এটা রাইট বলছেন। কারণ নেতৃত্ব আমি যদি দেই, সেখানে সবাই পিছনে থাকতে পারবে। কিন্তু একটা জেলাতে নেতৃত্ব দেবে, সেই জেলার নেতৃত্ব দেওয়ার মতো সাহসের একজনও পাওয়া যাবে না। এটা কর্মচারী ইচ্ছা করলে পারতো, কর্মচারী নিয়ন ইচ্ছা করলে পারবে, কিন্তু বাকিরা এটা পারবে না। যে আমরা বা গুছাইতেও পারবে না, কার কথা কি এখানে শুনে। এটাও ঠিক আছে, আপনার কথা ভাই যুক্তিসঙ্গত। আমার নাজমুল হক ভাই বলেছেন, লাল ভাই এই সাহস কারো হবে না। আহ, তা যদি না হয় তাহলে আর কি বলবো, তাহলে তো সমস্তটাই আমাকে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, যদি সাহস না হয়, না পারেন, তাহলে সাহসটা না হয় আমি আবারও নিই। ডিসি অফিস 6 তারিখে বন্ধ। ও 6 তারিখ আসলে কি বার পড়ছে? ইয়ারা তো ডাক দিল আপনার 6 তারিখে ডাক দিছে। আজকে হলো 4 তারিখ, কালকে বৃহস্পতিবার 5 তারিখ, শুক্রবারে 6 তারিখ। বুঝতে পারছি ভাই, 6 তারিখ শুক্রবার ডিসি অফিস বন্ধ। ওরা মনে হয় যে ঢাকা জাতীয় স্মৃতি সৌধের শহীদ মিনারে ডাকছে আর কি, আন্দোলনের ডাকে আসবো, সেটাই বলছি। ধন্যবাদ ভাই। কালিহাতি থানা থেকে আমরা আসবো, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি জানি টাঙ্গাইল থেকে অসংখ্য লোক আসবে, এটা আমি জানি ভাই। টাঙ্গাইল আর গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংহপুর, নারায়ণগঞ্জ, তারপরে এই নরসিংদী, তারপরে কুমিল্লা, চাঁদপুর, ফেনী, তারপরে নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিক থেকে অজস্র লোক আসবে। চট্টগ্রাম, কক্সবাজার থেকেও লোক আসবে, রাঙামাটির থেকে লোক আসবে, এদিকে থেকে আসবে ভোলা, বরিশাল, পটুয়াখালী লোক আসবে। আর উত্তরবঙ্গ সিরাজগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, নীলফামারী, সৈয়দপুর, গাইবান্ধা, তারপরে আপনার যাই হোক অনেকটাই মুখে আসে না, ময়মনসিংহ, নেত্রকোনা, যথেষ্ট লোক আসবে, জামালপুর, এগুলো থেকে আসবে আমি জানি ভাই। ব্যাংক কি নজরুল ভাই লিখেছেন ভাই, ব্যাংক কি এক পালায় মাপা যায়? তা যায় না ভাই, এটা সঠিক। আপনি ডাক দেন, আমরা যারা আপনাকে বিশ্বাস করি তারা আপনার পিছনে থেকে আন্দোলন করব। ধন্যবাদ ভাই। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের বলছি বা পটুয়াখালী, হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই। ভাই আমরা কুষ্টিয়া থেকে আসবো, হ্যাঁ ভাই কুষ্টিয়া থেকে আসবে। আসলে যে বললাম যে ভাই নাম কিন্তু মনে থাকে না, সব নাম মনে থাকে না। কুষ্টিয়া থেকে অজস্র লোক আসবে আমি জানি ভাই। কুষ্টিয়া সদর থেকে শুরু করে কুষ্টিয়া প্রায় থানায়, বেড়ামারা থানা থেকে, সদর থানা থেকে, তারপরে চুয়াডাঙ্গা থেকে, এদিক থেকে কিন্তু যথেষ্ট লোক আসবে, আমি সেগুলো ভাই জানি। কিন্তু আসলে জেলাগুলোর নাম তো আর স্টেটিং মনে থাকে না ভাই। আন্দোলনের ডাক আসবো, লালবাই জাতীয়করণ হোক বা না হোক, আপনি গ্রাম পুলিশের ইতিহাস হয়ে থাকবেন। ধন্যবাদ ভাই। কুড়িগ্রাম সদর, হ্যাঁ কুড়িগ্রামের নামটি আমি ভুলে গেছি। কুড়িগ্রাম থেকে লোকজন আসবে ভাই। আর আমার আজিজ ভাই তো দায়িত্ব মোটামুটি ভালো পালনই করে, আজিজ ভাইও লোকজন নিয়ে আসবে আমি জানি। তাহলে আন্দোলনে ডাক দেন, তা না হলে কিছুই হবে না, আমাদের জীবন উন্নতি দেখি না। আর বক্সিগঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ ভাই। হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব ভাই, খুব তাড়াতাড়ি, এটা এই এই সপ্তাহের মধ্যেই আমি ডাক দেব। আপনাদের একটু অপেক্ষায় আমি আছি। নীলফামারী থেকে আসবো, ধন্যবাদ ভাই। আমি জানি নীলফামারী থেকে আসবেন, পঞ্চগড় থেকেও প্রচুর লোক আসবে আমি জানি। রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধা, এগুলো থেকে লোক আসবে ভাই আমি জানি। চাপাই থেকে আমরা ছিলাম, থাকবো, হ্যাঁ ভাই চাপাইয়ের নামটা আমি ভুলে গেছি। রাজশাহী, চাপাই থেকে অবশ্যই লোকজন আসবে আমি জানি ভাই। তো হয়তো আমি খুব এই কালকের থেকে আমি জরিপে যাব, আমার প্রত্যেকটা পোস্ট আপনারা বেশি বেশি শেয়ার করবেন আগামীকাল থেকে। আর কে কে আসবেন ওইখানে জানাবেন, ওইখানে জানাবেন। কাল থেকে যে পোস্টগুলো করব অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে প্রত্যেকটা পোস্ট। আপনারা একই বিষয় নিয়ে প্রত্যেকটা পোস্ট হবে। তো আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা কে কে আসবেন জানাবেন। নওগাঁ, হ্যাঁ নওগাঁ তো আছেই ভাই। নওগাঁর কথা তো আসলে ভাই প্রত্যেক জেলার নাম মনে থাকে না। নওগাঁর অজস্র ভালোবাসা আমি পেয়েছি। নওগাঁর সকল গ্রাম পুলিশ আমাকে ভালোবাসে, টোটাল জেলার গ্রাম পুলিশ আমাকে ভালোবাসে। নওগাঁ
নওগাঁর ভালোবাসা সর্বোচ্চ, ইনশাল্লাহ ভাই। ধন্যবাদ ভাই। এমডি টিপু ভাই, ইনশাল্লাহ ভাই। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। অনেক কথা হইলো, অনেক কথা বললাম। আমার কথায় কোনো ভুল থাকলে ক্ষমা করে দিয়েন। ঝিনাইদহ থেকে আসবো। হ্যাঁ, ঝিনাইদহ তো আমার নেতৃত্বই আছে, নাইম আছে। ঝিনাইদহ থেকে তো অবশ্যই লোকজন আপনারা আসবেন, এটাই স্বাভাবিক। কারণ যেখানে লোকজন আমাকে অত্যন্ত ভালোবাসে, প্রত্যেকে আসবে। ঝিনাইদহ থেকে আসবেন, হবিগঞ্জ জেলা থেকে আসবেন, অবশ্যই আসবেন, কেন আসবেন না ভাই। তারপরে আছে, আসবে যা লুৎফা আপার এই কি বলে, এই তো নাম ভুলে যাই, লুৎফা আপার এইটা জেলাটা সুনামগঞ্জ থেকে আসবে। ওই যে আমার একটা ভাই অলরেডি লিখছে, আমার নিজের লোক, নির্বাচনের আগে আন্দোলনের ডাক দেওয়া ঠিক হবে না। আতিকুর রহমান আতিক। কেন আতিক সাহেব বলেন দেখি? সকলে নির্বাচন বয়কট করতেছে, যাদের বেতন 30,000, 40,000, 50,000, তারা আন্দোলন করতেছে। আর আপনি 3 টাকার কর্মচারী, আপনি বলতেছেন নির্বাচনের আগে ডাক দেওয়া ঠিক হবে না। আপনার কাছে কিসের নির্বাচন? আপনার কাছে সংসার আগে না নির্বাচন আগে? নির্বাচন আমরা চাই না, নির্বাচন বয়কট করব। নির্বাচন তখনই হোক যখন এই দেশ সংস্কার হবে। এই দেশ সংস্কার হবে, সকল জায়গায় সম অধিকারটা এটা বহাল হবে। এটা একমাত্র এই কি বলে, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দ্বারাই সম্ভব। নির্বাচিত সরকার আসলে আর কোনো কিছুই হবে না। নির্বাচন বুঝি না, নির্বাচন পরে, আগে এই সংস্কার হবে, তারপরে নির্বাচন, এটা আমি মনে করি। আর তুমি আতিকুর কেন মনে করলে আমি জানি না যে নির্বাচনের আগে আন্দোলন ডাক দেওয়া সঠিক হবে না। ও, তুমি বেতন দেয় না তোমার, আর তুমি আছো নির্বাচন লয়ে বুঝে। তো যাই হোক ভাই, তুমি যদি মনে হয় তোমার যে সঠিক হবে না, তাহলে তুমি আইসো না, সমস্যা নাই। তোমার কাছে যদি মনে হয় যে সঠিক হবে না, তাহলে তুমি আইসো না। বেশিরভাগ মন্তব্য উপর আমি নির্ভর করব, জরিপটা হলো বেশিরভাগের জরিপের উপর আমি নির্ভর করব, যে কতজন লোকের সিদ্ধান্ত আসে। ওই যে আমার একটি ভাই লিখেছে, তুমি কি ভোটে দাঁড়াইছো? তো যাই হোক, তো আমার ভোট দরকার নাই, আমার দরকার আমার পরিবারের অধিকার, আমার ন্যায্য বেতনের অধিকার। হ্যাঁ ভাই, ফেনী সোনাগাজী তো ভালোবাসা আছেই, এটা বলার বাইরে। আরেকটা কমেন্ট করছে আতিক, যে আপনার সকল গ্রাম পুলিশ এক না, আগে একতা হতে হবে তারপরে। তোমার এই কথাটা ঠিক আছে, কিন্তু ওর উপর নির্ভর করলে সারা জীবন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হবে না। কারণ গ্রাম পুলিশ এক হবে না, আগে গেজেট পরে নির্বাচন। রাইট, ইনশাল্লাহ ভাই। লাইভের লোক কমে গেছে, শেয়ার ডান। হ্যাঁ ভাই, লোক কমে স্বাভাবিক, গ্রাম পুলিশের অতটা ধৈর্য নাই ভাই। তো এই তারিখ যদি ঢাকা আসেন, আপনারা ধৈর্য নিয়ে আসবেন, ধৈর্য ছাড়া কেউ আসেন না, ধৈর্য নিয়ে আসবেন। তো যাই হোক, আমি লাইভ থেকে বিদায় নেব। ক্ষুধাও লেগেছে, খাইনি, মুখে রুচিও নেই, জ্বর আছে, ঠান্ডা আছে, গলা ব্যথা আছে, 3টা সমস্যা আছে। তো মুখে অতটা রুচিও নেই। তো যাই হোক, খাওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, ওষুধ খাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।